হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলক। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ড্রাগন বল ডাইমার সদ্য রিলিজ হওয়া এপিসোড নাম্বার 11। আর এখন পর্যন্ত যদি আগের এপিসোডটি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেল থেকে তা অবশ্যই দেখে নিতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এই মজাদার এপিসোড, যার নাম লেজেন্ড। গত পর্বটির শেষে মাজিনকু তামাগামি নাম্বার 1 এর কাছ থেকে পরাজয় স্বীকার করে এবং টিম ভেজিটা সেকেন্ড ডিমন ওয়ার্ল্ডে চলে আসলে গোকু তাদের গাইড করে অরিজিনাল প্ল্যানেট নামে নিয়ে যায়, যেখানে শিন এবং অন্যরা তাদের অপেক্ষা করছিল। তারপর রাইমাস এবং ইউনিভার্স ক্রিয়েশন সহ আরো কিছু কথা বলার পর তারা যখন তামাগামি নাম্বার 2 এর সাথে লড়াই করতে যাবে, এমন সময় লেজেন্ডারি নামেক নেভা তাদের প্লেনের দিকে হাঁটতে থাকে। এপিসোড 11 এর শুরুতেই পাঞ্জি লক্ষ্য করে যে কেউ একজন তাদের প্লেনের দিকে আসছে। তারা যখন বাইরে বের হয় তখন তারা দেখতে পায় যে এটি একজন বয়স্ক নামেক ছিল। এদিকে গোমা প্রথম ডিমন ওয়ার্ল্ড থেকে সবকিছুই দেখছিল আর নেভা গোকুদের দেখে বলে, দেখো এখানে কি অদ্ভুত লোকজন রয়েছে। গোকু বলে, তুমি একজন নামেক তাই না, তুমি এখানে কি করছো? জবাব দিতে যাওয়ার সময় নেভা গ্লোরিওর ব্যাগের দিকে তাকিয়ে বুঝতে পারে যে এটি একটি ড্রাগন বল। এরপর তাদের বোকা বানানোর জন্য নেভা এক বয়স্ক পাগলের মতো আচরণ শুরু করতে থাকে আর এটি দেখে ভেজিটা বলে, সে তো একজন পাগল, তাকে ছেড়ে চলো যাওয়া যাক। এই মুহূর্তে পিকোলো সামনে এগিয়ে আসে এবং নেভাকে বলে যে বোকা সাজা বন্ধ করো, কারণ পিকোলো সহজেই সত্যিটা বুঝতে পারছিল। এরপর পিকোলো জিজ্ঞেস করে, তুমি কি সেই লেজেন্ডারি নামেক নেভা? তখন নেভা পিকোলোর দিকে তাকিয়ে বলে যে একজন ওয়ারিয়ার নামেককে দেখা সত্যিই বিরল। তারপর নেভা এক মুহূর্তের জন্য চিন্তা করে বলে যে পিকোলোকে দেখে তার কাতাৎস নামে একজনের কথা মনে পড়ছে। এতে পিকোলো উত্তর দেয় যে কাতাৎস তার বাবা ছিলেন। এরপর নেভা পিকোলোর নাম জানতে চায় আর পিকোলো তা বললে নেভা বলে যে এটি একজন নামেকের জন্য অদ্ভুত নাম। নেভা তখন জিজ্ঞেস করে যে তারা এখানে কি করছিল। পিকোলো নেভাকে বলে, এটি তোমার চেয়ে ভালো আর কে জানবে। এরপর পিকোলো বলে যে নেভা জানতো এটি ঘটবে, তাই সে পাগলামির ভান করছে এবং সে গোমার সঙ্গে পৃথিবীতে গিয়েছিল এবং ড্রাগন বল ব্যবহার করেছিল। তার এই কথা শুনে ভেজিটা অবাক হয় আর গোকু বলে, তাহলে এই বয়স্ক লোকটি ড্রাগন বল ব্যবহার করেছিল? নেভা বলে, পিকোলো একজন নামেক, তাই সে নেভার সম্পর্কে সবকিছুই জানবে। পিকোলো নেভাকে জিজ্ঞেস করে যে সে কেন তাদের শিশুতে পরিণত করেছিল। নেভা উত্তর দেয় যে এটি গোমার কথাতেই করা হয়েছিল, কারণ গোমা ভয় পেয়েছিল যে গোকু এবং বাকিরা ডিমন রেলমে আক্রমণ করতে পারে, তাই সে তাদের শিশুতে পরিণত করে। কারণ গোমা ভেবেছিল যে শিশু হয়ে গেলে গোমার জন্য তারা কোনো ধরনের হুমকি হয়ে উঠবে না। প্রথম ডিমন ওয়ার্ল্ড থেকে এসব দেখে গোমা আরো বেশি রেগে যেতে থাকে। পিকোলো নেভাকে জিজ্ঞেস করে গোমা যদি অন্য কিছু চাইতো তাহলে সে কি করত। নেভা বলে যে সে বোকা সাজার ভান ধরতো। পিকোলো জিজ্ঞেস করে, তুমি কি আগেই বুঝেছিলে যে গোমা ডেন্ডেকে অপহরণ করবে? নেভা বলে, ডেন্ডে সেই নামেক ছেলেটি? অবশ্যই, আমি এটা ধারণা করেছিলাম, কারণ ডেন্ডেকে ছাড়া পৃথিবীর ড্রাগন বল কখনোই ব্যবহার করা যাবে না। পিকোলো জিজ্ঞেস করে, গোমা যদি ডেন্ডেকে মেরে ফেলতো তাহলে কি হতো? নেভা বলে, গোমা তাকে কখনোই মারবে না, কারণ গোমার মতো মাজিনও জানে যে নামেকেরা অনেক মূল্যবান। তারপর নেভা বলে, যা আমি আশা করিনি তা হলো তোমাদের এই রেলমের ড্রাগন বলগুলো সংগ্রহ করা। গোকু বলে, এখানে ড্রাগন বল আছে আর এগুলো ব্যবহার করে আমাদের স্বাভাবিক অবস্থায় ফেরা এবং ডেন্ডেকে বাঁচানো অনেক বেশি দ্রুত হবে। নেভা জিজ্ঞেস করে এখন পর্যন্ত তারা কতগুলো ড্রাগন বল সংগ্রহ করেছে। গোকু উত্তর দেয় তারা মাত্র একটি ড্রাগন বল সংগ্রহ করেছে এবং তারা দ্বিতীয় ডিমন ওয়ার্ল্ডের ড্রাগন বলের দিকেই যাচ্ছিল। নেভা মন্তব্য করে, তোমরা থার্ড ডিমন ওয়ার্ল্ডের তামাগামিকে হারিয়েছো, এটা আমি কখনোই আশা করিনি যে তোমরা শিশু হয়েও এত শক্তিশালী হবে। পাঞ্জি নেভাকে জিজ্ঞেস করে সেই কি তামাগামিদের তৈরি করেছিল। নেভা হ্যাঁ বললে পাঞ্জি বলে যে এমন শক্তিশালী সৃষ্টি দিয়ে নেভা তো সহজেই সুপ্রিম ডিমন কিংকে পরাজিত করতে পারত। নেভা বলে যে নামেকদের কখনোই তাদের শক্তি সংঘর্ষের জন্য ব্যবহার করা উচিত নয়। সবাই তখন পিকোলোর দিকে তাকায়, কারণ সে তার নামেক শক্তি অনেকবারই সংঘর্ষের জন্য ব্যবহার করেছে। পিকোলো বলে, আমার দিকে তাকিও না। যাই হোক, এরপর গ্লোরিও বলে যে তাদের যাওয়া উচিত, কারণ জেন্ডারমেরিরা একটু আগেই তাদের ওপর আক্রমণ করেছিল, যার মানে হলো গোমা জানে যে তারা এখানেই আছে। যখন তারা যাওয়ার জন্য প্রস্তুত হয়, নেভা তাদের সঙ্গে যাওয়ার অনুরোধ করে, কিন্তু পাঞ্জি বলে যে প্লেনটি ইতিমধ্যেই ভরা এবং নেভার শরীর একটু বড়। এরপর নেভা জিজ্ঞেস করে, তোমাদের কেউ কি নামেক ভাষা বলতে পারে? কারণ ড্রাগন বল সংগ্রহ করার পর নামেকিয়ানদের ভাষাতে উইশ করতে হবে। বুলমা বলে, এটি তো প্ল্যানেট নামেকের সেনরন পরুঙ্গার মতো। গোকু তখন পিকোলোকে জিজ্ঞেস করে যে সে কি এই ভাষা বলতে পারে। পিকোলো উত্তর দেয়, না, আমি অনেক দিন পৃথিবীতে বাস করেছি, তাই আমার এই ভাষা জানা নেই। নেভা বলে, দেখেছো, যদি আমাকে না নাও তোমাদের ইচ্ছা কখনোই পূরণ হবে না। গোকু বলে, তাহলে চলো তাকে আমাদের সঙ্গেই নিয়ে নিই। ওইদিকে প্রথম ডিমন ওয়ার্ল্ডে মারবা আবারও একটি মাজিন তৈরি করার চেষ্টা করছে। সে
আরিনসুর কাছ থেকে তামাগামি নাম্বার 1 এবং মাজিনকুর লড়াইয়ের কথা শুনে বলে যে তোমরা এই কারণেই এত তাড়াতাড়ি ফিরে এসেছো। মাজিনকু বলে লড়াইটি চালিয়ে যাওয়া অনেক বিপজ্জনক ছিল আর আমি যতটা দেখা যায় তার থেকে অনেক বেশি পর্যবেক্ষণশীল এবং দ্রুত চিন্তা করতে পারি। আরিনসু তাকে বলে যে তার এতে গর্বিত হওয়ার কোনো কিছুই নেই। তারপর আরিনসু মারবাকে বলে যে তারা মাজিনবুর এসেন্স যথেষ্ট পরিমাণে ব্যবহার করেনি, যার পর মারবা মাজিনকুর দিকে তাকায় এবং একই কথা ভাবতে থাকে। এরপর মারবা আরো একটি মাজিন তৈরি করার প্রক্রিয়া শুরু করে দেয় এবং মাজিনবুর যে অবশিষ্ট এসেন্সটুকু রয়েছে তা পুরোটাই মিশ্রণে যোগ করে দেয়। বিক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আরিনসু বলে যে সে আশা করছে যে এটি কাজ করবে। তারপর মারবা শেষ সাইবারম্যান সিটটি নিয়ে বলে শেষ বীজের জন্য বড় কিছু করতে হবে এবং এটি কমপক্ষে 10 সেন্টিমিটার গভীরে পুঁতে দিতে হবে, গতবারের মতো 5 সেন্টিমিটার নয়। কিন্তু আরিনসু বলে এটি আমাদের শেষ সুযোগ, তাই 20 সেন্টিমিটার করো। এতে মারবা অবাক হয় এবং বলে যে এটি খুব বড় একটি ঝুঁকি হয়ে যাবে, কারণ যদি মাজিনটি পাগল হয়ে যায় তাহলে পরিস্থিতি অনেক খারাপ হবে। মাজিনকু বলে যদি তা হয় তাহলে আমি তা সামলে নেব। এতে আরিনসু বিরক্ত হয়ে বলে তুমি এই কথা বলছো? তারপর আরিনসু ব্যাখ্যা করে যে মাজিনটিকে ততটা শক্তিশালী হতে হবে যাতে সে একটি তামাগামিকে পরাজিত করতে পারে। তা যদি না হয় তাহলে আরিনসু সুপ্রিম ডিমন কিং হয়ে গেলেও তার ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে না, তাই সে তার সবকিছু বাজি রেখেই এগোতে চায়। এদিকে সেকেন্ড ডিমন ওয়ার্ল্ডে হাইবিস অভিযোগ করতে থাকে যে তার পিছন ব্যথা করছে কারণ তারা কার্গো এরিয়াতে বসে আছে। সে জিজ্ঞেস করে যে কেন তাকে এখানে বসতে হবে। পিকোলো বলে যে বসার আর কোনো জায়গা নেই, তাই এখানেই বসতে হবে। তখন বুলমা নেভাকে তার নাম জিজ্ঞেস করে। নেভা তা বললে বুলমা জিজ্ঞেস করে সে কি একাই এখানে থাকে। নেভা হ্যাঁ বললে পাঞ্জি তাকে জিজ্ঞেস করে যে সে কি তাহলে একাকী অনুভব করে না। নেভা বলে কিছুটা। শিন নেভাকে জিজ্ঞেস করে যে সে কেন অন্য নামেকিয়ানদের মতো ডিমন রেলম থেকে চলে যায়নি। নেভা বলে যে সে এখানে থাকতে পছন্দ করে এবং সে আশা করে যে একদিন অন্য সকল নামেকরা ফিরে আসবে এবং সেই সময়ের জন্য নেভা এই জায়গাটিকে নিরাপদ রাখছে। বুলমা জিজ্ঞেস করে নেভা তামাগামীদের কেন তৈরি করেছিল, কারণ পৃথিবীর ড্রাগন বলের সাথে তো এমন কিছুই নেই। তারপর নেভা ব্যাখ্যা করে যে এই ড্রাগন বলগুলো মূলত নামেকিয়ানদের পরিশ্রমের একটি পুরস্কার হিসেবেই তৈরি করা হয়েছিল, কিন্তু যখন খারাপ লোকেরা এগুলোর সন্ধান পায় তখন তারা ভুল কাজের জন্য এগুলো ব্যবহার করা শুরু করে দেয়। তাই নেভা তামাগামীদের তৈরি করেছিল যাতে ড্রাগন বলগুলো সহজেই কেউ না পায়। তারপর গোকু বিমানটির গতি সম্পর্কে অভিযোগ করে বলে যে আগের বিমানে থাকলে তারা এতক্ষণে তামাগামির কাছে পৌঁছে যেত। হাইবিস তাকে অভিযোগ বন্ধ করতে বলে কারণ তারা তাদের রাইড দিয়েছিল। ভেজিটা তখন বলে যে পরের তামাগামির সাথে সে লড়াই করবে। এতে গোকু বিরক্ত হয়ে বলে এটা ঠিক নয়। ভেজিটা বলে তুমি প্রথমটার সাথে লড়াই করেছিলে, এবার আমার পালা। গোকু তারপর নেভাকে জিজ্ঞেস করে যে ভিন্ন লোকেরা কি তামাগামির সাথে লড়াই করতে পারে। নেভা বলে হ্যাঁ, যতক্ষণ এটা একটি 1 ভার্সেস 1 লড়াই হবে ততক্ষণ কোনো সমস্যাই নেই। ভেজিটা বলে তাহলে সব ঠিক হয়ে গেল, আমি লড়াই করব, যা গোকুকে হতাশ করে। তাদের তর্কাতর্কি দেখে নেভা অবাক হয়ে বলে যে তোমরা সত্যিই তামাগামির সাথে লড়াই করতে চাও। এরপর শিন নেভাকে জানায় যে গোকু এবং ভেজিটা দুইজনেই লড়াই করতে অনেক পছন্দ করে। এদিকে প্রথম ডিমন ওয়ার্ল্ডে আগেরবারের মতোই মারবা মিশ্রণটি ঢালে এবং আরিনসু তার লালা সেই মিশ্রণে ফেলে, যার ফলে একটি বিক্রিয়া ঘটে, যার পর মাজিনকু একটি গর্ত খোঁড়ে এবং সেটি মেপে দেখে। তারপর আরিনসু তাকে বীজটি পুঁতে ফেলতে বলে। তারপর মাজিনকু মারবার কাছ থেকে সাইবারম্যান সিটটি নেয় এবং সেটি দেখতে থাকে। কু তখন আরিনসুকে বলে এই ছোট্ট ছেলেটি আমার ভাই হতে যাচ্ছে তাই না? আরিনসু বলে মনে হয় সেটাই হবে। এরপর কু আনন্দ প্রকাশ করে বলে যে সে অনেক খুশি এবং সে সবসময় একজন ভাই চেয়েছিল, কিন্তু মাজিনকুর বয়স তো মাত্র একদিন, তাহলে সে সবসময় কোথা থেকে আসলো? ইভেন এখানে আরিনসুও বলে যে এতে তার কিছু আসে যায় না। যাই হোক, মাজিনকু বীজটি পুঁতে ফেলে এবং পানি দেওয়ার পর তারা নিরাপদ দূরত্বে সরে যায়। মাজিনকু বলে আমার শুধু এতটুকুই করতে হতো তাই না? এরপর আমরা দেখতে পাই একটি বড় কোকুন বেড়ে উঠছে। গতবার আমি মাজিনকুর কোকুনকে ভুল করে গাছ বলেছিলাম, তার জন্য আমি দুঃখিত। যাই হোক, এরপর মারবা বিস্ময়ের সাথে কোকুনের দিকে তাকিয়ে থাকে এবং আরিনসু তাকে মাজিনটির নাম জিজ্ঞেস করে। মারবা তখন বলে যে এটি হচ্ছে মাজিন ডু। যদি সত্যি কথা বলতে যাই তাহলে আমি এখানে মাজিন ডু এর জায়গায় আসলে মাজিন সু আশা করছিলাম। তারপর ধীরে ধীরে কোকুনটি ভেঙে যায় এবং নতুন মাজিন ডু প্রকাশিত হয়, যে দেখতে কুর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর ছিল। মাজিন ডুকে দেখে মারবা এবং আরিনসু দুইজনেই অবাক হয়ে যায়, কিন্তু মাজিনকু তার নতুন ভাইকে দেখে অনেক খুশি হয়। তারপর হঠাৎ করেই মাজিন ডু অনেক জোরে চিৎকার করে ওঠে, যা মারবা এবং আরিনসু দুইজনকেই ভয় পাইয়ে দেয়। এরপর ডু চকলেট খাবে বলে দাবি করতে শুরু করে। ভয়ে হতবাক হয়ে আরিনসু মারবাকে জিজ্ঞেস করে যে তার কাছে কোনো চকলেট আছে কিনা। মারবা বলে যে তার কাছে তা নেই। তখন কু আরিনসুর কাছে গিয়ে কিছু মুদ্রা চায় যাতে সে দোকান থেকে চকলেট নিয়ে আসতে পারে। তারপর সে দৌড়ে দোকানে যায় এবং 2টি চকলেট নিয়ে আসে আর একটি মাজিনকু মাজিন ডুকে দেয়, যা ডু একবারেই খেয়ে ফেলে। এরপর সে কুর
চকলেটের দিকে তাকিয়ে থাকে, যা দেখে কু তার চকলেটটি অর্ধেক করে এবং এক অর্ধেক ডুকে খেতে বলে। কিন্তু ডু যেই অর্ধেকটা খায় সেটা আসলে কু নিজের জন্য রেখেছিল। বিরক্ত হয়ে কু প্রথমে চিৎকার করে, তারপর সে শান্তভাবে বলে যে আমি সবসময় স্ন্যাক্স নিয়ে আমার ভাইয়ের সাথে ঝগড়া করতে চেয়েছিলাম। এরপর ডু শেষ টুকরো চকলেটটি কুর হাত থেকে কামড়ে খেতে গিয়ে কুর হাত সহ তার মুখের ভিতরে পুরে ফেলে। তারপর কু তার ভাই ডু এর ঘাড়ে লাফিয়ে ওঠে এবং তাকে বলে যে সে এমন কাজ করতে পারে না। কু তখনও মাজিন্ডুর কাঁধে থাকা অবস্থাতেই ডু আরিনসুর কাছে গিয়ে জিজ্ঞেস করে যে আমার কি করতে হবে। আরিনসু তাকে বলে যে তার তামাগামি নামের একজনের সঙ্গে লড়াই করতে হবে। ডু তারপর কোনো রকম প্রশ্ন ছাড়াই বলে ঠিক আছে। ভয় পেয়ে থাকা মারবা বলে মনে হচ্ছে এটা কাজ করেছে, কিন্তু আরিনসু তখনও সন্দেহ পোষণ করে। দ্বিতীয় ডিমন ওয়ার্ল্ডে যখন বাকিরা সবাই প্লেনে ঘুমাচ্ছিল, গ্লোরিও সবাইকে জানায় যে তারা দ্বিতীয় ডিমন ওয়ার্ল্ডের তামাগামির কাছে পৌঁছে গেছে। এদিকে প্রথম ডিমন ওয়ার্ল্ডে আরিনসু, মাজিনকু এবং মাজিন ডু তামাগামির নাম্বার 1 এর সামনে দাঁড়িয়ে আছে। ডু এগিয়ে গিয়ে তামাগামিকে ডাক দেয় এবং নিজের পরিচয় দেয়। তামাগামি নাম্বার 1 জিজ্ঞেস করে তুমি কি আমার সঙ্গে লড়াই করতে চাও? বিভ্রান্ত হয়ে ডু আরিনসুর দিকে তাকায় এবং আরিনসু তাকে ইশারা দিয়ে সম্মতি জানায়। এরপর ডু বলে ঠিক আছে। তখন তামাগামি নাম্বার 1 লড়াইয়ের জন্য প্রস্তুত হয় এবং সে নিচে নেমে আসে। মাজিনকু তার ভাই ডুকে শুভকামনা জানায় আর আরিনসু চিন্তিতভাবে ভাবতে থাকে যে মাজিন ডু কি ঠিক থাকতে পারবে এখানে। এরপর তার তলোয়ার এগিয়ে দিয়ে তামাগামি বলে শুরু করো। ডু এর পর একটু লাফালাফি শুরু করে, যা দেখে তামাগামি নাম্বার 1 এবং দর্শকরা সবাই বিভ্রান্ত হয়। কিন্তু যখন মনে হচ্ছিল যে ডু শুধু কুর মতো একটি কমিক ক্যারেক্টার হবে, ডু লাফিয়ে উঠে খুবই দ্রুত ঘুরতে ঘুরতে তামাগামির দিকে ছুটে আসে। তামাগামি ডুকে একটি ফুটবলের মতো ধরে দেয়ালে ছুঁড়ে মারে, কিন্তু ডুর শরীর এতটাই বাউন্সি যে সে দেয়াল থেকে বাউন্স করে ফিরে আসে। আর বাউন্সের সময় সে বলে তবে সে সরাসরি তামাগামিকে আঘাত করে না, বরং মাঝপথে সে থেমে যায় এবং ডানে বামে সরতে থাকে, যা তামাগামিকে প্রচুর কনফিউজ করে দেয়। আর সে সুযোগ বুঝে তামাগামির মুখে একটি লাথি মারে এবং উড়ে যায়। তামাগামি তার পেছনে ধাওয়া করে, কিন্তু ডু আবারও মাঝপথে থেমে যায় আর তামাগামি ডুর পেছনে ধাক্কা খায়। এই সুযোগেই ডু তামাগামির পেটে লাথি মারে, তারপর তাকে হেডবাট করে। তামাগামি তার তলোয়ার দিয়ে আঘাত করতে যায়, কিন্তু ডু তা এড়িয়ে তামাগামির মাথার উপর দিয়ে লাফিয়ে যায়, যার পর ডু জোরে চিৎকার করে আর তামাগামি তার দিকে এনার্জি ব্লাস্ট ছুড়ে দেয়। কিন্তু ডু তার নমনীয়তা ব্যবহার করে আর আঘাত থেকে খুব সহজেই এড়িয়ে যায়। শুধু তার মাথার একটু অংশই হালকা একটু কালো হয়ে গিয়েছিল, যা মাজিন ডু হাত দিয়ে ঘষেই ঠিক করে ফেলে। ডু এর পর নিজের হাতের দিকে তাকায় এবং দুর্ঘটনাবশত নিজের মুখেই এনার্জি ব্লাস্ট মেরে দেয়। তবে সে সেটা ঝেড়ে ফেলে, যা দেখে কু এবং আরিনসু দুইজনেই বিভ্রান্ত হয়। ওইদিকে সেকেন্ড ডিমন ওয়ার্ল্ডে যখন ভেজিটা প্রস্তুতি নিচ্ছিল, বুলমা তামাগামির দিকে তাকিয়ে পাঞ্জিকে জিজ্ঞেস করে এটাই কি তামাগামি? পাঞ্জি উত্তর দেয় হ্যাঁ এটাই। বুলমা তারপর বলে এটা তো দেখতে এক বড় মূর্তির মতো দেখাচ্ছে। পাঞ্জি বলে যে যদি কেউ এটিকে চ্যালেঞ্জ করে তখনই এটা নড়বে। বুলমা বলে তাহলে এভাবেই এটা ড্রাগন বল রক্ষা করে। পাঞ্জি এর পর বুলমাকে সতর্ক করে দেয় যে তামাগামিরা এতটাই শক্তিশালী যে কোনো শক্তিশালী মাজিনও এখন পর্যন্ত কোনোদিন তাকে হারাতে পারেনি। আমি জানি না ভেজিটা কত শক্তিশালী, কিন্তু আমি নিশ্চিত যে সে গোকুর মতো শক্তিশালী নয়। যদি সে সাবধান না হয় তবে সে বিপদে পড়তে পারে। বুলমা বলে তুমি একটু অপেক্ষা করো আর দেখো। এদিকে যখন ভেজিটা লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, গোমা এবং ডেগেসু তাদের ম্যাজিক মনিটরের মাধ্যমে সবকিছুই দেখছিল। বিরক্ত হয়ে গোমা চিৎকার করে বলে তারা এখন তামাগামি নাম্বার 2 এর সঙ্গে লড়াই করতে যাচ্ছে। ডেগেসু বলে এমনটা মনে হচ্ছে না যে স্পাইকি চুলওয়ালা ছেলেটি লড়াই করবে। গোমা আরো বিরক্ত হয়ে বলে যেই লোকটি লড়াই করতে যাচ্ছে তারও স্পাইকি চুল রয়েছে। তারপর ভেজিটা তামাগামির কাছে গিয়ে বলে ওই আমি এখানে ড্রাগন বলের জন্য এসেছি, আমার সঙ্গে লড়াই করো। তামাগামি বিভ্রান্ত হয়ে বলে তুমি তো একটা বাচ্চা, মজা করো না, বাড়ি ফিরে যাও, নিজের মায়ের দুধ খেয়ে এসো। যে অপমানের পরে ভেজিটা জবাব দেয় লড়াই শুরু হলে তুমি এই কথাগুলো বলার জন্য অনুতপ্ত হবে। তামাগামি একটু হাসে, কিন্তু তখনই সে তার মেকার নেভাকে দূরে দেখতে পায়। তারপর সে দ্রুত ভেজিটার কাছে তার আচরণের জন্য ক্ষমা চায়। ভেজিটা বলে আমাদের তারা আছে, চলো শুরু করি। তামাগামি তখন বলে আমি তামাগামি নাম্বার 2, চলো ড্রাগন বলের জন্য লড়াই করি। এরপর সে একটি পোজ দেয় এবং বলে চলো শুরু করি। তখন ভেজিটা সঙ্গে সঙ্গেই একটি এনার্জি ব্লাস্ট মারে, যা তামাগামি খুব সহজেই সরিয়ে দেয় এবং ভেজিটার দিকে ছুটে যায়। এরপর তারা এক তীব্র লড়াইয়ে জড়িত হয়। তামাগামি তার ট্রাইডেন্টটি দিয়ে আঘাত করে, যা ভেজিটা কয়েকবার এড়িয়ে যায় এবং এরপর আরেকটি এনার্জি বল ছোড়ে, যা তামাগামি এড়িয়ে যায় এবং এটি সমুদ্রে গিয়ে বিস্ফোরিত হয়। ভেজিটা তারপর টেলিপোর্ট করে তামাগামিটির পেছনে গিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু তামাগামি সহজেই সে আঘাত এড়িয়ে যায় এবং পেছনে উড়ে যায়। ভেজিটা আবারও এনার্জি বল ছোড়া শুরু করে, যা তামাগামি খুব দ্রুত এড়িয়ে যায় এবং হঠাৎ ভেজিটার সামনে এসে পড়ে, যা ভেজিটাকে পুরোপুরি চমকে দেয়। তামাগামি
তামাগামি 2 ভেজিটাকে লাথি মারার চেষ্টা করে, যা ভেজিটা অল্পের জন্য এড়িয়ে যায়। এরপর সে সামনে ছুটে যায় এবং তামাগামির ঘুষি এড়িয়ে দ্রুত তার উপর একাধিক লাথি এবং ঘুষি চালিয়ে যেতে থাকে। এরপর সে তামাগামির উপর একটি বড় এনার্জি বল ছুঁড়ে মারে, যা তামাগামিকে আঘাত করে এবং ডেগেসু ও গোমা দুইজনেই হতবাক হয়ে যায়। পাঞ্জি বলে ভেজিটা অসাধারণ, আর বুলমাও বলে ভেজিটা তো এখনো লড়াই শুরুই করেনি। কিন্তু লড়াই তখনও শেষ হয়নি, কারণ ধোয়ার ভেতর থেকে তামাগামি নাম্বার 2 ছুটে আসে, যার শরীর দেখলে বোঝা যায় তাকে ভেজিটা কোনো স্ক্র্যাচও করতে পারেনি, আর সে ভেজিটার উপর আক্রমণ করে দেয়। ভেজিটা কয়েকটি আঘাত প্রতিহত করে, কিন্তু তামাগামি তার ট্রাইডেন্টটি দিয়ে ভেজিটার গাল কেটে দেয়। ওইদিকে প্রথম ডিমন ওয়ার্ল্ডে মাজিন ডু দ্রুত তামাগামি নাম্বার 1 এর দিকে ছুটে যায় এবং টেলিপোর্ট করে তার ঘাড়ে বসে পড়ে। তামাগামি ডুকে ঝেড়ে ফেলে দেয়, আর ডু তাকে ঘুষি মারার চেষ্টা করে, কিন্তু তামাগামি নাম্বার 1 তার আঘাত প্রতিহত করে এবং মুখ থেকে একটি এনার্জি ব্লাস্ট ফায়ার করে এবং ডু তার মাথা নিজের শরীরের ভেতরে ঢুকিয়ে ব্লাস্টটি এড়িয়ে যায়। যার পর ডু তামাগামি নাম্বার 1 এর মুখে ওঠে এবং তার শরীর দিয়ে তাকে শ্বাসরোধ করার চেষ্টা করে। তামাগামিটি ডুকে ধরে এবং টেনে সরিয়ে ফেলে আর তার দিকে তলোয়ার চালায়, যার থেকে বাঁচতে ডু আবারও তার মাথা নিজের শরীরের ভিতরে ঢুকিয়ে আঘাতটি থেকে বেঁচে যায়। এরপর ডু তামাগামির চারপাশে ঘুরতে থাকে আর পেছনে গিয়ে তার পিঠে একের পর এক এনার্জি ব্লাস্ট ছুড়তে থাকে। সেকেন্ড ডিমন ওয়ার্ল্ডে ভেজিটা তামাগামি নাম্বার 2 এর দিকে একাধিক এনার্জি ব্লাস্ট ছুড়তে থাকে, কিন্তু তামাগামি নাম্বার 2 সবগুলোই খুব সহজেই এড়িয়ে যায় এবং তার ট্রাইডেন্টটি দিয়ে একটি এনার্জি ক্রস তৈরি করে, যা ভেজিটার দিকে ছুড়ে দেওয়ার পর ভেজিটা তা প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু এনার্জি ক্রসটি এতটাই শক্তিশালী ছিল যে ভেজিটা সরাসরি সমুদ্রে পড়ে যায়। ঠিক তখনই একটি ক্র্যাকেন দেখা যায় এবং সে ভেজিটাকে গিলে ফেলার জন্য চারপাশের পানি টেনে নিতে শুরু করে। ভেজিটা সাঁতরে উপরে উঠতে চায়, কিন্তু সেই ক্র্যাকেনের টেনে নেওয়ার গতি এতটাই দ্রুত যে ভেজিটা কোনোভাবেই সাঁতার কেটে উঠতে পারবে না। তারপর ভেজিটা পাওয়ার আপ করে এবং পানির বাইরে উড়ে যায়, কিন্তু তামাগামি ঠিক উপরেই তার জন্য অপেক্ষা করছিল এবং তাকে দেখেই বলে, তোমার জন্যই আমি অপেক্ষা করছিলাম। যারপর সে ভেজিটার মুখে আঘাত করে, যা ভেজিটাকে সরাসরি ক্র্যাকেনের মুখের ভিতরে ঠেলে দেয়। সবাই আতঙ্কে দেখতে থাকে যখন ক্র্যাকেন ভেজিটাকে পুরো গিলে ফেলে এবং সমুদ্রের গভীরে ডুব দেয়। আর এপিসোড নাম্বার 11 এখানেই আবারও একটি মেজর ক্লিফ হ্যাঙ্গারে শেষ হয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, এখানেই কি ভেজিটার শেষ হয়ে যাবে, নাকি গোকু তার বন্ধুকে ক্র্যাকেনের কাছ থেকে বাঁচাতে পারবে? আর তামাগামি নাম্বার 1 কি মাজিন্ডুর কাছে পরাজিত হবে, নাকি সে শেষ মুহূর্তে এন্ড ক্রেডিট অনুযায়ী নিজের কোনো হিডেন শক্তি প্রকাশ করবে? এই সব প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো যখন নেক্সট উইক আগামী এপিসোড ট্রু স্ট্রেংথ রিলিজ হবে, যার ব্যাখ্যা আমরা যতটা দ্রুত সম্ভব অ্যানিমে আনলকডে নিয়ে আসব। আর তা মিস না করতে চাইলে আমাদের চ্যানেল অ্যানিমে আনলকডকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এবং আমাদের সাথেই থাকুন। আমরা খুব শীঘ্রই পরের এপিসোডটি আনতে চলেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, এটি আমাদের অনেক হেল্প করবে। আর সামনে কোন অ্যানিমের এক্সপ্লেনেশন দেখতে চান তাও আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি আমার সাধ্যমতো তা নিয়ে আসার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।